ব্রেকফাস্ট নিয়ে এলাম, এখনও নাকি বিসি বেলে ভাত আছে, ওটাও খাবো। তো এখানে সেট ডোসা, ইডলি, বড়া, চাটনি। তো আমরা ছাদে এসেই খাচ্ছি, দারুণ লাগছে। ওই লেকটা, ওটা কালকে গেলাম সানসেট দেখতে। বাট আমরা কর্ণাটকার একদম মানে হাইয়েস্ট পিকে চলে এসেছি, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আর তো একটাই ক্যাফে বার করেছে গুগল ম্যাপ দেখে। ক্যাফেটার ভিউটা দারুণ। বাবা বুদনগিরি টেম্পল, অপোজিটে জেড পয়েন্ট, আর ওইদিকে মানিক্যধারা ওয়াটারফল। আমরা অটোওয়ালাকে টাটা করে বাসে উঠে পড়েছি। যাওয়ার সময় একটু ঐরাবাতেই যাচ্ছি। কাঠবিড়ালি চ্যানেলের নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। চিকমাগলুরে দ্বিতীয় দিনের ভ্লগ এটি। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে অফিস করে শুক্রবার ভোরবেলা আমরা চলে এসেছিলাম চিকমাগলুরে। তারপর এসে একটু ঘুমিয়ে বিকেলবেলা কাছের একটি লেকে সূর্যাস্ত দেখতে গেছিলাম। রাতে এসে অফিস করে ঘুমিয়ে শনিবার সকাল থেকে শুরু হলো ঘোরা, আর সেই ঘোরার গল্প নিয়ে আজকের ভ্লগ। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তো আমরা একটু ফ্রেশ হয়ে খাবো। আমি just একটু কফিটা নিয়ে আসলাম, কারণ গলাটা একটু ব্যথা ব্যথা করছে। আমার এই টেরেসটা স্পেশালি খুব ভাল লেগেছে, মানে অতটা ভিউ নেই, কিন্তু বেশ ভাল লাগছে বসে সকালবেলাটা। ব্রেকফাস্ট নিয়ে এলাম, এখনও নাকি বিসি বেলে ভাত আছে, ওটাও খাবো। তো এখানে সেট ডোসা, ইডলি, বড়া, চাটনি। তো আমরা ছাদে এসেই খাচ্ছি, দারুণ লাগছে। রিয়া আর আমি চলে এসেছি, পার্থ এখনো ওঠেনি। সকালে স্নান টান করে না এই জায়গাটা যে আসলাম ফ্রেশ লাগে। হ্যাঁ, আমি সকালবেলা এসেছি, আরও ঠান্ডা ছিল, বেশ ভাল লাগছিল। আমি পুরো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, কালকে অনেক ধুলোবালি হয়েছিল। তো আজকে যে ঘুরতে যাবো, সেই অটোওয়ালা 10টার সময় আসতে বলেছি, এখানে 9টা বলেছিলাম। তারপরে ফোন করে বলছি না কাকু 10টায় আসো, কারণ এখনও আমরা সেই ব্যাপারটা একটু রিল্যাক্স করছিলাম, মানে অত তাড়াহুড়ো ভাল লাগছিল না। তো এটাই বেশ ভাল লাগছে। 10টার সময় আসবে, এখন 9টা বাজে, স্নান টান হয়ে গেছে, বা খেয়ে দিয়ে সব প্যাকিং করে বেরিয়ে যাবো। লোকটা খাবার দেওয়ার সময় মন্ত্র করছিল, খুব ঠাকুর ভক্ত। হ্যাঁ, নিচে মন্দিরটায় যাবো। ইভেন সকাল থেকে একটা বেশ ঠাকুরের গান চালিয়ে রেখেছে, আমার ঠিক আছে, বেশ ঠাকুরটা ভালো লাগছে। হ্যাঁ, খাবারগুলো দারুণ, বল, চাটনি ফাটনিগুলো দারুণ। আমার রুটিটা সত্যি খুব ভালো লাগছে, নিট অ্যান্ড ক্লিন, মানে সব কিছু দিক দিয়ে একদম পারফেক্ট। হ্যাঁ, আর দামটাও দেখ কত কম, বল। হ্যাঁ, তো আমরা জাস্ট রেডি হয়ে গেলাম। আমরা সেরকম জামা কাপড় আনিনি, কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো একদম বেসিক কিছু জাস্ট বাড়ির জামা কাপড় পরেই আমরা চলে এসেছি। তো এই হচ্ছে রুম, সব ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব, কারণ অটো চলে এসেছে। এবার যেখানে যেখানে যাওয়া টুরিস্টিক জায়গাগুলো, ওগুলো করে আমরা বাড়ি ফেরত চলে যাব। তো বাই বাই। এই পাহাড়গুলো ক্যামেরাতে মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু বেশ বড় লাগছে চোখে, মানে একদম বেয়ার আইজ থেকে দেখতে। ক্যামেরাতে ছোট লাগছে। যাই হোক, টাটা। ভালো ছিল হোটেলটা, বেশ রোদ হয়ে গেছে, আমি জানি না আমরা ট্রেকিং কি করে করব। এই ছিল আমাদের হোটেল, হলিডে ইন, আর চারিপাশটা খুব সুন্দর ছিল। সো হ্যাঁ, চিকমাগালুরে আসলে ডু কনসিডার দিস হোটেল, কারণ খুব ভালো, আর লোকেশনটাও খুব ভালো। পুরো ভয় একদম হাত ধরে রয়েছে, ধারে গিয়ে লাফাচ্ছে, আমি পড়ে গেছি।
ধারে রয়েছে। খাওয়া দেখে নিচে দেখানো যাচ্ছে না, রিয়ার দিকে রেলিং নেই এবার। আর রিয়ার হ্যাঁ গোল আলু মানে ও আচ্ছা, কোথায় হীরাকুদ আলু? আমরা এই জাস্ট নামলাম, আসারটা দারুণ ছিল। তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর। বাট আমাদের এখন স্টেপস দিয়ে উঠতে হবে, 500টা স্টেপস। হ্যাঁ ওই যে ওই লেকটা, ওটা কালকে গেলাম সানসেট দেখতে। সো কর্ণাটকার হাইয়েস্ট পিক। এবার রিয়াকে নিয়ে উঠবো আমরা। রিয়া উঠতে পারবি? এখান থেকে দারুণ লাগছে সত্যি। এখানে সানরাইজের সময় আসলে দারুণ লাগতো, তাই না? বর্ষাকালে পুরো সবুজ হয়ে যায়। হ্যাঁ, রিয়া এখনো স্টার্টই করতে পারো না, ও নাকি পারছে না। যা বাবা, কোমরে হাত দিয়ে রেখেছে। সেগুলো খুব সুন্দর। কাকিমা যাচ্ছে, দেখ নামছে, তুই পারবি না? চিকমাগলুরের সবুজ পাহাড়ের মধ্যে মুলায়নগিরি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 1930 মিটার। ট্রেকিং প্রেমীদের জন্য এটি জনপ্রিয় একটি গন্তব্য, কারণ এখানে পৌঁছাতে খুব বেশি পরিশ্রম করতে হয় না, অথচ শৃঙ্গ থেকে দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। গাড়িতে পাহাড়ি রাস্তা ধরে বেশ খানিকটা উপরে ওঠা যায়, শেষের অংশটুকু হেঁটে যেতে হয়, যেখানে রয়েছে পাথরের সিঁড়ি এবং কিছুটা ঢালু পথ। চূড়ায় পৌঁছানোর পর দেখা মেলে মুলাপা স্বামীর মন্দির, যা এক প্রাচীন স্থাপনা। স্থানীয়দের মতে এক সাধু এখানে ধ্যান করতেন, আর তার নামেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। মন্দিরটি খুবই ছোট, তবে এখান থেকে চারপাশের বিস্তৃত ভিউ অসাধারণ। স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই পবিত্র স্থান হিসেবে পরিচিত। অনেক ভক্ত বিশেষ করে পূর্ণিমা বা অন্যান্য ধর্মীয় দিনে এখানে আসেন। আর বর্ষাকালে নাকি পুরো পাহাড় সবুজ ঘাসে বা সবুজে ভরে যায়। আমরা এই মন্দিরটা এসেছি, এখানে আসলাম। ওই উপরে মন্দির, যেখানে একটু পাথর আছে। সো খালি পায়ে হাঁটাটা খুবই ইনকনভিনিয়েন্ট হতে পারে। জুতোটা রেখে এসেছি, চুরি না হয়ে যায়। আসার আগের দিন যেহেতু আমাদের বিকালবেলা প্ল্যান হয়েছিল, সন্ধ্যাবেলা বলছে চল 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 ট্রেকিং জুতো কিনে আনি, আমার একটাও নেই। হ্যাঁ, তো পুমার থেকে একটা জুতো কিনেছে, তো সেটা ওই আসেনি। বাট আমরা কর্ণাটকার একদম মানে হাইয়েস্ট পিকে চলে এসেছি, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আমরা একদমই ফিট না এইসবের জন্য, বাট তাও আমরা চলে এসেছি মনে জোর নিয়ে আর কি। মন্দিরটা সবাই হাত দিচ্ছে, দেখেছো? আদর খেতেই এসেছিল। এই যে দেখো কতটা উঁচু, অনেকটা উঁচু। মানে আমরা উঠতে পারি, মানে অনেক বয়স্করা উঠেছে, তো সেটা দেখে আমরা ইন্সপায়ার হয়ে এসেছি। রিয়াকে যাই হোক আনতে পারলাম না। রিয়ার কষ্ট হচ্ছিল তাই এর ওপরে যায়নি। আমারও যে কষ্ট হচ্ছিল না তা নয়, কিন্তু উপরে ওঠার পর বেশ ভালোই লাগছিল। রোদের তাপ ছিল, কিন্তু হাওয়ার জন্য কিছু মালুম হচ্ছিল না। তবে একটু উপরে ওঠার পর ঠান্ডাই লাগছিল। সানরাইজ ট্রেকিং এখানে সব থেকে ভালো। এখান থেকে সূর্যোদয় খুব ভালো দেখা যায়, কিন্তু অফিসের পর একটু না ঘুমালে যে সারাদিন ঘুরতে পারবো না।
তাই সকালবেলা আসা হয়নি আমাদের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে চেক আউট করে। আমরা এবার নামছি, বাট রিয়াকে দেখতে পাচ্ছি না কোথায় রয়েছে কে জানে। বাট নামাটা অতটা কষ্ট হচ্ছে না। এই জায়গাটায় সানরাইজে আসলে, মানে সানরাইজ টাইমে আসলে একদম সকাল সকাল ঠান্ডাও লাগবে আর খুব সুন্দর লাগবে। রিয়া ওখানে বসে আছে একদম নিচে। আমি আগে চলে এসেছি। আমি নিজেকে খুব ডিসকারেজ করতাম যে আমি একদম ফিট না, বাট আমি মনে হয় ফিট আছি। হ্যাঁ, ট্রেকিং করার অভ্যাস খুব একটা নেই, তাই উপরে উঠে অনেকটাই হাঁপিয়ে গেছিলাম। সিঁড়ি বেয়ে নেমে এসে এক জায়গায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছিলাম। রিয়া ওখানেই বসেছিল, তো ওখানে বসে ভালোই লাগছিল হাওয়া খেতে পাথরের উপরে। ওখানে দাঁড়িয়ে নানা রকম পোজে নানা রকম ভিডিও ছবি তুললাম। ছবি তোলার থেকে বড় কথা, ওখানে বসে দূরের দৃশ্য দেখতে আর হাওয়া খেতেই বেশি ভালো লাগছিল। তবে এটা ঠিক, সিঁড়ি বেয়ে উপরে উঠতে যতটা কষ্ট হয়েছিল, নামার সময় তার সিকিটুকুও হয়নি। তোদেরটা শুধু জল নিয়েছি, একটা এটা 3 জনের হয়ে যাবে। একটু খা। খেয়ে মালাইতে খেয়ে নে। তুই খা না। রিয়া পুরো ভয়তে বসে আছে, কি স্পিডে চলছে। পার্থ একটা এই ক্যাফে বার করেছে গুগল ম্যাপ দেখে, তো এটা বেশ ভালো ভিউ আছে। তো আমরা এখানে এখন যাচ্ছি। এত সুন্দর একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইড চড়ে রিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে। ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে তাতওয়া। এই যে পুরো ভিউটা খুব সুন্দর, বলো। ভিউ আছে, অর্ডার দিয়ে আমরা। হ্যালো, হ্যাঁ নিবি একটা মিষ্টি আমার খাওয়ার আছে। ক্যাফেটার ভিউটা দারুণ। ও হ্যাঁ, এগুলো কি সুন্দর রে, ওসব কফি গাছ না। ক্যাফেটা দারুণ দারুণ, মাস্ট ভিজিট ক্যাফে। আমরা কিছু বারও করি। হ্যাঁ, ডিসেম্বরে এই যে এগুলো সব কফি। অরেঞ্জ, এটা যাই হোক মানে কফি, ব্ল্যাক কফি দিয়ে অরেঞ্জ করেছে, অরেঞ্জ কিছু একটা সিরাপ দিয়ে করেছে। এটা মারাত্মক লাগছে, এটাও খুব সুন্দর। এই লাতেটাও খুব সুন্দর, বলো। এই ক্যাফেটা ভালো ভিউ বলে সব কিছুরই ভালো লাগে। এই লাতে কিন্তু কথা বললে হয় না, কারণ লাতে কাপুর বাতাসে নেই মানতা। এই আমি খালি ভাবছি এখানে ধরো বৃষ্টি হলে কিরকম লাগবে এই জায়গাটা। কফির মধ্যে যাবে, কাছ থেকে কফি হচ্ছে। ক্যাফেটি ঘুরে ঘুরে দেখছিলাম আর ওনারের সাথে গল্প করছিলাম। আমাদের ভীষণ পছন্দ হয়েছে ক্যাফেটি। ভদ্রলোকের বাড়ি ব্যাঙ্গালোরে আর ওনার সহধর্মিনীর বাড়ি চিকমাগালুর। দীপার এমনিতে ক্যাফে খুব পছন্দ, আর আমাদের দুজনের ইচ্ছা ভবিষ্যতে একটা সুন্দর ছোট্ট ক্যাফে খুলব। পাহাড় বা সমুদ্র যে কোনো একটা হলেই হলো, তবে শহরের ভিড় থেকে একটু দূরে হবে। দেখা যাক
ভগবানের কৃপায় এতদূর যখন আসতে পেরেছি সেটুকু হয়তো কোনোদিন করতে পারবো। তাই বসে বসে কিছুক্ষণ ওই ওনারের গল্পই শুনছিলাম আমরা। তারপরে ওখানে কিছুক্ষণ সময় কাটালাম আমরা। ক্যাফেটার নিচের চারিদিকে প্রচুর কফি গাছ। তো ওনাকে একটু রিকোয়েস্ট করলাম যে আমরা কি একটু কফি প্ল্যান্টেশন দেখবো এত কাছ থেকে এসে। এখন কফির সিজন না, সেই জন্য সব বেরিগুলো তোলা হয়ে গেছে। তো ভাবলাম একটু দেখে আসি কফি গাছ কাছ থেকে। অন্য বিভিন্ন স্লপগুলোতে দেখলাম গাছের গায়ে গায়ে পেপারকর্ন গোলমরিচের গাছও আছে। এই হলো কফি প্ল্যান্টেশন। কাছে কখন দেখি চা বাগানে ঢুকেছি প্রচুর, কফি বাগানে কত ঢুকলাম আমি। আর চিকমাগালুরে এসে কফি বাগানে ঢুকবো না তো হয় না। ইন্ডিয়ার কফি হিস্ট্রি এখান থেকে শুরু, মানে কফি ল্যান্ড অফ ইন্ডিয়া। প্রসঙ্গত বলে রাখি চিকমাগালুরকে কেন কফি স্টেট অফ ইন্ডিয়া বলা হয়। 1670 সালের দিকে সুফি সাধক বাবা বুদান মক্কা সফরে গিয়েছিলেন। সে সময় আরব দেশগুলোতে কফির বীজ রপ্তানি কঠোরভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু তিনি কি করলেন, চুপি চুপি 7টি কফি বীজ নিজের দাড়ির মধ্যে লুকিয়ে ভারতে নিয়ে আসেন। ফিরে এসে তিনি এই বীজ রোপণ করেন চিকমাগালুরের বাবা বুদানগিরি পাহাড়ে। এখান থেকেই শুরু হয় ভারতের প্রথম কফি চাষের ইতিহাস। প্রথম দিকে কফি শুধুমাত্র আশ্রম আর পাহাড়ি গ্রামগুলোতে সীমাবদ্ধ ছিল, তবে ব্রিটিশ শাসনকালে এটি বাণিজ্যিক আকার পায়। 1840-এর দশকে ব্রিটিশরা বৃহৎ পরিসরে কফি এস্টেট গড়ে তোলে এবং তখন থেকেই চিকমাগালুর হয়ে ওঠে ভারতের অন্যতম প্রধান কফি উৎপাদন কেন্দ্র। এখন শুধু চিকমাগালুর নয়, এর আশেপাশে সাকলেশপুর, কুর্গ এগুলোতেও প্রচুর পরিমাণের কফি উৎপাদন হয়। আর আজকের দিনে চিকমাগালুর শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের কফি মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে। বিশেষ করে এখানকার অ্যারাবিকা আর রোবাস্টা কফি তাদের মসৃণ স্বাদ, সুগন্ধ এবং উচ্চমানের জন্য বিখ্যাত। যবে থেকে আমি ওই কফির স্বাদটাকে ভালোবাসতে শুরু করেছি, বাড়িতে আর কফি খাই না, ক্যাফেতে গিয়েই খাই। তবে চা আমি সবসময় বাড়িতেই পছন্দ করি, কারণ দোকানে যে হারে চিনি দেয় ভালো লাগে না। আর এরই মাঝে আমরা 2 মিনিট নীরবতা পালন করব সেই সমস্ত কফি লাভারদের জন্য যারা ইনস্ট্যান্ট কফি পাউডার দুধ গরম করে তাতে গুলে খেতে পছন্দ করেন। আমরা এখন বাবা বুদানগিরি পিকে যাচ্ছি। পার্থ এই মাত্র যেটা বললো, যিনি এনেছিলেন কফি বিনস নিজের দাড়িতে লুকিয়ে, তো সেই পিকেই আমরা যাচ্ছি। নাম হচ্ছে বাবা বুদানগিরি পিক। তো ওখানেই আমরা যাচ্ছি। আমার কিন্তু দাড়ি নেই, আমি পকেটে করে একটা বিনস দিয়ে এসেছি চুরি করে। লাল আমার দাড়ি থাকলে আজকে আমি দাড়ির মধ্যে নিয়ে আসতাম। কিন্তু আমার মনে হলো যে সানরাইজ টাইমে আসলে আরো সুন্দর লাগতো, মানে খুব সুন্দর লাগতো। এখানে ভয়ে কাতুকুতু হয়ে বসে আছে, ওখানে খুব ভয় লাগছে। দাও কেমন করে ডিপ সাইড দিয়ে খাবো। হ্যাঁ, জল ঠান্ডা হবে তো, হয়ে যাও না। অনেক কিছুই ঘুরে দেখার আছে চিকমাগালুরে, তবে একদিনে যদি সব কিছু ঘুরে দেখে ফেলি তাহলে আর ঘুরতে এসে রিল্যাক্সেশনের থেকে স্ট্রেস বেশি হয়ে যাবে, আর পরের বার ঘুরতে আসার জন্য ইচ্ছাটা প্রবল হয়ে থাকবে না। তাই ফিক্সড প্যাকেজের মধ্যে থেকে কিছু জায়গা আমরা কমিয়ে দিলাম। মুলায়নগিরি থেকে বাবা বুদানগিরি যাওয়ার পথটা বেশ লম্বা, তার মধ্যে কফি তাৎপাতে একবার আমরা দাঁড়ালাম, আর রাস্তায় একটা ছোট ঝর্ণা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। এরপরে আবার জিপ লাইন দেখে ভাবলাম ঘুরে দেখে আসি একবার। অটো ড্রাইভার বললো যে জিপ লাইনটা ট্রাই করতেই পারেন। প্রথমে খুব ভয় লাগলেও দীপার জোরাজুরিতে একবার করেই নিলাম, আর আমার করে এত ভালো লেগেছে আমিও দীপাকে জোর করে একবার জিপ লাইনটা ট্রাই করতে বললাম। এখানে একটা জিপ লাইন আছে, মুবারক জিপ লাইন বলে, ওখানে আমি আর পার্থ এসেছি।
কেমন লাগলো? নামার সময় ভয় লাগছে, একবার নেমে গেলে তারপর ভালো লাগে। ভাল লাগে? আবার এসে গেছে মেয়েগুলো। আমার এখনো পা কাঁপছে, কিন্তু ভালো এক্সপিরিয়েন্স। এখন আমি রিগ্রেট করছি কেন গোপ্রোটা নিলাম না। বললাম কতবার দিতে, আমারও প্রথমবার ভয় লাগে, নামার সময় ভয়টা লাগে। ওই ধাক্কাটা দিলে একবারে জোরে চিৎকারটা বেরিয়ে গেলে তখন হালকা লাগে। হ্যাঁ, রিয়াকে বললাম, রিয়া করলো না। আমরা এবার যাচ্ছি। ফুল আছে, যাচ্ছি না যাবে ওয়াটারফলসে। এখানে একটা ফলস আছে, ঝাড়ি ফলস বলে। তো এখানে এরকম জিপগুলো করে যেতে হবে শেয়ারিংয়ে। একজন গেল 800 টাকা আর 5 জন গেল 800 টাকা। তো টাকাটা ডিভাইড হবে। তো ভাবছি আমরা যাবো কি না, কারণ পেছনে ফলসটা নাকি খুব সুন্দর। তো আমরা এখন কনফিউজ যাবো কি না। আমরা ওয়াটারফলটা স্কিপ করলাম, রাদার আমরা নেক্সট টাইমের জন্য রাখছি। তো মানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 800 টাকাটা একটু বেশি। আর আমরা যেহেতু শেয়ারিং হলে ভালো হতো, আর জিপ লাইনটা আমরা একটু করে ফেললাম, তো সেটাতে একটু বাজেট চলে গেছে। বাট রিয়ার একটু যাওয়ার ইচ্ছা ছিল। ওকে ওকে, আমরা ওই মুলাঙ্গিরি ভিউটা দেখা হয়ে গেছে। আমরা কোথায় তুই গেলি দেখতে? সেম ভিউ, প্রত্যেকটা ছেলেমেয়ে বলে সেম ভিউ। বাট আমরা জিপ লাইনিংটাই ফার্স্ট টাইম করলাম, বলো। মানে পার থেকে দেখে আমি ও ঠিক আছে, ওকে একটুখানি পুশ আপ করি করি, ও চলে যাবে। ও এত ভয় পাচ্ছিল, ওটা দেখে আমি ভাবলাম যে তাহলে মনে হয় ভয় নেই। বাট একবার নেমে গেলে ব্যাস হয়ে গেল। কিন্তু একটা গোপ্রোটা নিয়ে গেলে বেশ ভালো হতো। আর অনলি 300 টাকা করে নিল ওটা করতে। তো ভালো ও আচ্ছা, বয়স কেবল সংখ্যায় বাড়ে, কিন্তু সত্যিকারের পরিবর্তন আসে অভিজ্ঞতায়। ভ্রমণ আমাদের নতুন জায়গা দেখায়, কিন্তু তার থেকে বেশি শেখায় জীবনকে নতুন চোখে দেখা, নতুন কিছু অনুভব করা। প্রতিটি পথ, প্রতিটি গন্তব্য এক একটা গল্প তৈরি করে। কখনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হাওয়ার ছোঁয়া, কখনো অচেনা রাস্তায় হাঁটার আনন্দ। কিছু স্মৃতি থেকে যায় ছবিতে, কিছু থেকে যায় মনে। এখানে হচ্ছে মন্দিরটা, ওখান থেকে ঘুরে আসতে হবে। বাবা বুদানগিরি এখানে এসেছিল কফি নিয়ে। উইকেন্ডে করে আসাই যায়, তো একবারে সব খাওয়া দাওয়া করে পরে আবার আসবো। কেন 5 ঘন্টা 5.5 ঘন্টা জার্নি? কিন্তু আমি তো আমাদেরকে চিনি, আমরা এক জায়গায় আসবো না, সেটাই হচ্ছে ব্যাপার। উটিতে কতবার গেছি? উটিতে 2 বার গেছি আমরা। বাট খুব হাওয়া আছে, তো তোমরা আসলেই জেড পয়েন্টে আসতেই পারো। এই যে বাবা বুদানগিরি, এই যে মন্দিরটা, বাবা বুদানগিরি টেম্পল, অপোজিটে জেড পয়েন্ট, আর ওইদিকে মানিক্যধার ওয়াটারফল। কিন্তু আমরা কোনো দিকে যাবো না এখন, ট্রেকিং তো করবোই না। আর মানিক্যধারাটা নাকি অনেকটা দূর জিপে করে যেতে হয়। তো অলরেডি 2:30 এখন। আমরা এখন বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে বাস পেলে উঠে যাবো সোজা ব্যাঙ্গালোরের দিকে। এই দিকে নাকি রাস্তার কাছে 5-6 কিলোমিটার পরে একটা মন্দির আছে, ওখানে চিকেন বলি দেওয়া হয়, প্রসাদে চিকেন। তো এবারে আর 6 কিলোমিটার যাওয়া আসা, আর এটার যে প্যাকেজ নিয়েছি আমরা সেটার বাইরে, প্লাস ডিস্টেন্সটাও বেশি। তো এবারে ওটা আমরা ছেড়ে দিচ্ছি। এইখানের এই পাহাড়ের কালারটা আর রাস্তাটা দেখে আমার সেই মানেভঞ্জ থেকে তুমলিঙে যাওয়ার রাস্তার কথা মনে পড়ছে।
গত বছর মার্চে যখন আমরা গেছিলাম তখন এরকম কালার ছিল ওইখানকার। এরা আবার রোদের মধ্যে কোথায় চড়েছে, বললো যাবে না। ক্লাস পার্থ এসেছে সি পয়েন্টে। আমি বসেছিলাম, রিয়াকে পাঠিয়েছি কারণ ল্যাপটপ ব্যাগটা ওকে একটু না ধরলে ও উঠতে পারতো না। এসেছি এখন খানি, এখানে একটা ঝিঝি আওয়াজ আর পুরো খালি হাওয়া লাগছে, আর কিছুই লাগছে না এখানে। এই ওপরটা এত হাওয়া না, আমরা কিছু গোপ্রোতে দৌড়ানোর শট নিলাম, দারুণ এসছে। আর পাখিগুলো কিছু উঠছিল আর কি ভালো লাগছিল এই ভিউটা। আমরা ওয়াটারফলে যাইনি, ভালোই হয়েছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। চন্দ্রযান 3 উপরে অবতরণ করেছে। হ্যাঁ না, চন্দ্রযান 3 দেখো চাঁদ দেখাচ্ছে একটু, কি হাওয়া, দারুণ লাগছে জায়গাটা। এই জায়গাটায় জি পয়েন্টে সানরাইজ কি সানসেটের সময় আসলে না পুরো অরেঞ্জ হয়ে যাবে, বলো হেভি লাগবে, দারুণ লাগছে। এরপর আমরা ওখান থেকে রওনা দিলাম চিকমাগলুর বাস স্ট্যান্ডের দিকে। লাঞ্চ করতে ইচ্ছে করছিল না, অনেকটা স্মৃতি নিয়ে মন ভরে গেছে, তাই এখন পেট না ভরলেও চলবে। 5.5 ঘন্টার জার্নি, ডাইরেক্ট বাস, তো ভাবলাম আকারে বাড়িতে গিয়ে খাবো। আর শনিবার রাতে গিয়ে পৌঁছবো, তারপরে সুন্দর একটা ঘুম দিয়ে রোববারটা বাড়িতে রিল্যাক্স করা যাবে। তারপর থেকে সোমবারে আবার অফিস। আর হোটেলে ব্রেকফাস্ট করেছি, তার উপর কফি তাৎপাতে আবার অত কিছু খেয়ে পেটটা এমনি ভরা ছিল, তাই লাঞ্চটা স্কিপ করা যেতেই পারে। আমরা অটোওয়ালাকে টাটা করে বাসে উঠে পড়েছি। যাওয়ার সময় একটু হৈরাবাতেই যাচ্ছি, কারণ জাস্ট ডবল টাকা। ওটা এমনি নর্মাল বাসে গেলে 300 টাকা, আর এটাতে 600। সো এখন একটু টায়ার্ড, তো ওই জন্য আর রিস্ক নিচ্ছি না। ওই বাসেও কোনো অসুবিধা হয় না, ওই লাল বাসগুলো। তাও আমরা ভাবছি যে একটুখানি চলে যাই, গিয়ে একটু রেস্ট করতে হবে। আর এর সাথে সাথেই আমাদের চিকমাগালুর ভ্রমণের গল্প এখানেই শেষ হলো। দেখা হবে আবার নতুন একটি ভ্লগে নতুন গল্প নিয়ে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের কমেন্টগুলোর জন্য বসে থাকবো, খুব ভালো লাগে। কিছু কিছু কমেন্ট এমন আসে, সত্যিই ইন্সপায়ার করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন একটি ভ্লগে। সবাই ভালো থেকো।